দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন NTN নিউজ। আমরা একেবারে বছরের শেষ দিনটিতে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের এই মুহূর্তের সময় হলো নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আমরা আজকে দুজন অতিথি আমন্ত্রণ জানিয়েছি। একটু পরিচয় করিয়ে দিতে চাই। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তিনি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশনের, এবং আমাদের সঙ্গে মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার রয়েছেন। আমরা জাহাঙ্গীর আলমকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে বছরের একেবারে শেষ দিনটিতে আমরা রয়েছি। এই বছরটিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এই মুহূর্তে আমরা দেখছি যে সারা বিশ্বের যত অর্থনীতিবিদ তারা বলেছিল যে এই বছরটি বাংলাদেশের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়বে, মানে অর্থনীতিতে মাইনাস প্রবৃদ্ধি হবে। সকল কিছু ছাপিয়ে বিশ্বের তুলনায় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ বাংলাদেশের হয়েছে। একেবারে পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নেতৃত্বের ধারাবাহিকতা বলছেন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্বে এই দেশটি এখন সবচেয়ে বেশি ভালো করছে। জাহাঙ্গীর আলম, আপনি কি মনে করেন? আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস তছনছ করে দিয়েছে সারা দুনিয়াকে, তার মধ্যে বাংলাদেশও, যেহেতু বাংলাদেশের অনেক নাগরিক আছেন, তারা বিভিন্ন দেশে তারা কাজ করেন, বিভিন্ন পেশায় বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই আমাদের বাঙালিরা ওইখানে অবস্থান করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত মার্চ মাসের পর থেকে যখন করোনা বাংলাদেশে প্রবেশ করা শুরু হলো 8 তারিখ থেকে, তারপরে থেকে কিন্তু সারা দুনিয়ার মানুষ বলেছিল বাংলাদেশের যে পরিস্থিতি, যে অবস্থান, মানুষের যে কালচার, মানুষের যে চলাফেরা, সেজন্য হয়তোবা বাংলাদেশের করোনা একটি ভয়াবহ আকার ধারণ করবে। কারণ আমরা এই লক্ষ মানুষ অবস্থান করছি, সেজন্য মনে করি আমাদের একটা ভয়াবহ অবস্থায় আমরা ধারণা করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যার অসাধারণ নেতৃত্বে অল্প জাতি কোটি মানুষ বসবাস করছে, তার মধ্যে প্রায় 17-18 কোটি মানুষ আমরা, যেখানে আনলিমিটেড মানুষ আমি মনে করি। সেই জন্য আমাদের অর্থনৈতিক এবং আমাদের দেখেন হয়তোবা গড়ে আমাদের 20-25 জন করে মানুষ মারা যাচ্ছে এই 17-18 কোটি মানুষের মধ্যে। এই প্রধানমন্ত্রীর সেজন্য প্যাকেজ দিয়েছে। ব্যবসায়িকদেরকে কিভাবে টিকিয়ে রাখা যায়, গরিব মানুষদেরকে যারা দিন আনে দিন খায় তাদেরকে কিভাবে টিকিয়ে রাখা যায়, সকল মানুষের একটি প্যাকেজ উনি কিন্তু তৈরি করে দিয়েছে। এবং আমাদের দেশের সাথে কিন্তু সারা পৃথিবীর মানুষের যোগাযোগ আছে। আমাদের দেশ থেকে কিন্তু বিমান পৃথিবীর যে কোনো দেশে চলে যাচ্ছে এবং অন্য দেশের তো কিন্তু মানুষ এখানে আসছে। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ইউরোপ এবং অন্যান্য দেশে তারা তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু ফ্লাইট এখন চলছে। সেজন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন, এক হচ্ছে অর্থনীতি টিকিয়ে রাখা থাকা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে উৎপাদন চালিকা শক্তি, সেটাও কিন্তু করেছেন। আমাদের গার্মেন্টস সেক্টর এত প্রতিকূলতার অবস্থার পরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের মাধ্যমে সারা দুনিয়াকে কাপড় এবং মাস্ক এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু তাদের সাপ্লাই দেওয়ার মধ্যে আমাদের দেশে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই হিসেবে আমি মনে করি আমাদের যে জিডিপি, চায়না, জাপান এবং আমেরিকা, ইন্ডিয়া সহ, পাকিস্তান সহ সবার জিডিপি কিন্তু অনেক নিচে নেমে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত সহ চায়নার মধ্যে এত বড় দেশ, তাদের কিন্তু জিডিপি 6-এর নিচে নেমে গেছে, 6-এর মধ্যে তারা আসছে। আর আমাদের জিডিপি সহ আমাদের পদ্মা সেতুর মতন জায়গা মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত আজকে সারা দুনিয়াকে তাক লাগে, যেখানে বিশ্ব ব্যাংক সহ অন্যরা সরে গিয়েছিল। আমাদের দেশেরও কিছু অপোজিট পার্টি আছে, বিএনপি, জামাত সহ, ডক্টর ইউনূস সহ, তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে যেন পদ্মা সেতু না হতে পারে, দেশের উন্নয়নের জন্য না হতে পারে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার সঠিক নেতৃত্বে আজকে পদ্মা সেতু হয়েছে, হাইওয়ে রোড এর কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, আমাদের মেট্রো রেলের কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে, আমাদের যে বিদ্যুৎ প্রায় আমরা এখন 90% মানুষ বিদ্যুৎ পাচ্ছি, আমাদের অর্থনৈতিক, আমাদের সন্তানরা লেখাপড়া করছে। আজকে আধুনিকতা থাকার কারণে কিন্তু আমরা অনলাইনে আমাদের সন্তানদেরকে ক্লাস করাতে পারছি, আমরা সারা পৃথিবীর সাথে মানুষের সাথে এই অনলাইন ভিত্তিক যোগাযোগ করতে পারছি। যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং সজীব ওয়াজেদ জয়
আজকে যদি আমাদের এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যদি অবস্থান তৈরি না করে দিত, তাহলে হয়তো আমরা সারা দুনিয়ার সাথে এবং আমাদের পারিবারিক এবং আমাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো হয়তো চালিয়ে রাখতে পারতাম না। জি, জাকির ভাই, আমি আসবো। আমরা যে কথাগুলি ঠিক বলছিলাম, ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে সেই মানুষটাই কিন্তু যুক্ত হয়েছেন। মানে একেবারে আমরা বলছিলাম যে এই বিদায়ী বছরে যে কথাগুলো সবচেয়ে বেশি আমাদের কানে ঢুকেছে, যে ভার্চুয়াল এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত হয়েছি। আমরা ব্যান্ডউইথের সঙ্গে, গ্রামের রিমোট এলাকার মানুষ বলছে যে ব্যান্ডউইথের সমস্যা হচ্ছে নানাভাবে। তো এই যে শিক্ষা ব্যবস্থা আনট্রাফটলি শুরু থেকেই চললো, অর্থাৎ 8ই মার্চ আমরা কোভিড পেশেন্ট পেলাম, মানে ঠিক তার 15 দিনের পর থেকেই কিন্তু শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন দেখলাম। আর এই বছর জুড়ে ডিজিটাল বাংলাদেশের অতিশয় একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মাননীয় মন্ত্রী, তাহলে কি বড় ঘটনা এটাই ধরবো বছরের, মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার? ধন্যবাদ প্রণব, নতুন বছরের শুভেচ্ছা। আমি জাহাঙ্গীর আলম সাহেবের বক্তব্যটা শুনছিলাম এবং তিনি সামগ্রিকভাবে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক এই করোনা পরিস্থিতি কেমন করে সামাল দিয়ে একদম দৃঢ়তার সাথে আমাদের জাতীয় জীবনকে সামনে নিয়ে গেছেন, অগ্রগতিকে সামনে নিয়ে গেছেন, মানুষের জীবনকে সহজ করেছেন, তার সামগ্রিক দিকগুলো তুলে ধরেছেন। আমি এই পুরো বিষয়ের চিত্রের মধ্যে আপনি যেই জায়গাটায় ফোকাস করছেন, আমি সেই জায়গাটায় ফোকাস করতে চাই। ওইটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে এবং সেটা এইরকম ভাবে পড়ে যে সারা দুনিয়া যখন তৃতীয় শিল্প বিপ্লবের মধ্যে বসবাস করে, তখন আমরা লাঙ্গল জোয়াল নিয়ে চর্চা করি। তখনও আমাদের দেশে প্রকৃতপক্ষে আধুনিকতা বলতে কাহাকে বলে তার কোনোটাই আমরা দেখতে পাইনি। আপনি একটু স্মরণ করবেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, মুজিব বর্ষের কথা বলছি এবং আমার নিজের কাছে মনে হয়েছে এইরকম দূরদর্শী মানুষ বোধহয় পৃথিবীতে একটাই জন্মায়। সেই 1973 সালে আমাদেরকে ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের মেম্বার করে দিয়েছিলেন, টিএনটি বোর্ড গঠন করেছিলেন এবং আমাদের দেশের অভ্যন্তরে ও বাইরে যাতে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি সেই ব্যবস্থাটা পর্যন্ত করে দিয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা যে 75 সালের 14ই জুন তিনি বেতবনিয়া উপগ্রহ ভূকেন্দ্র স্থাপন করেছিলেন। আমরা সেখানে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি কিন্তু 12ই মে 2018-তে। তার মানে কি পরিমাণ দূরদৃষ্টি থাকলে 75 সালে বসে থেকে তিনি ভেবেছেন যে তার একটা উপগ্রহ ভূকেন্দ্র লাগবে এবং সেই উপগ্রহ ভূকেন্দ্র কিন্তু সারা পৃথিবীর সাথে আমাদের যোগাযোগটাকে স্থাপন করে দিয়েছিল। ওই কৃষিভিত্তিক দেশটার সাথে পৃথিবী যে যোগাযোগটা স্থাপন করতে পেরেছিল, আমি তো মনে করি সেই সময়কালের প্রেক্ষিতে প্রস্তুত পক্ষে ওইটা ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করা এবং এই বীজ বপন করার পরে আবার আমরা বিপদে পড়লাম। 21 বছর পর্যন্ত আমাদেরকে ইনফ্যাক্ট উল্টা দিকে হাঁটানোর চেষ্টা করলো, সমস্ত অগ্রগতি থামিয়ে দেওয়া হলো। পার্টিকুলারলি আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে আপনার 1975 থেকে 96, 21 বছর বাংলাদেশকে এই টেলিযোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে রাখা হয়েছে। আপনার স্মরণ থাকার কথা 92 থেকে 94 এই সময়কালের মধ্যে সারা পৃথিবী একটা ব্রডব্যান্ড কানেক্টিভিটির যুগে প্রবেশ করেছিল এবং এই ব্রডব্যান্ড কানেক্টিভিটিটা প্রকৃতপক্ষে আমাদের জন্য ছিল সবচেয়ে লাভবান। তার কারণটা হচ্ছে আমরা এই পুরো কানেকশনটা ফ্রি পেয়েছিলাম। আমাদের শুধুমাত্র বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে যে তারটা যাচ্ছে, সেই তারটার থেকে আমাদের কক্সবাজার পর্যন্ত একটু তার টানা, এইটুকুই কেবলমাত্র আমার খরচ ছিল, কনসোর্টিয়ামের কোনো খরচ পর্যন্ত ছিল না। সেই সময়ে সেই তারটা গ্রহণ না করার ফলে আমি এখন একেবারে হিসাব করে দেখি যে 14 বছর এই জাতিটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। একটা জাতিকে 14 বছর পিছিয়ে দিলে সেই জাতি যে কি দুরবস্থায় পড়ে এটার খেসারত আমরা দিয়ে আসছি এবং এই খেসারতটা 2006-তে যখন আবার আমরা সাবমেরিন কেবল 4-এ ঢুকলাম, তারপরে দেখলাম 2006 থেকে 8 পর্যন্ত এই সময়কালে
ওই সরকার ইভেন চিন্তাও করে দেখেন না যে এই কেবল কি কাজে লাগতে পারে। 8 সালে আমাদের ইন্টারনেট ইউজ ছিল মাত্র 8 জিবিপিএস, ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র 8 লক্ষ। এখন চিন্তা করে দেখতে পারেন যে আমাদের মানুষকে কি পরিমাণ পশ্চাৎপদ অবস্থার ভিতর দিয়ে রেখে দেওয়া হয়েছে। আবার এসে আমাদের জননেত্রী শেখ হাসিনা হাত ধরলেন এবং হাল ধরার পরে আমি যদি ইতিহাস বলি এটা আপনার পুরো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমি শুধুমাত্র এইটুকু বলবো 96 থেকে 2001 এই সময়টা বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিকাশের একটা সোনালী সময়। সেই সময়কালে তিনি কেবলমাত্র মোবাইলের মনোবলি ভাঙ্গেন নাই, একই সাথে তিনি কম্পিউটারের উপর থেকে শুল্ক এবং ভ্যাট প্রত্যাহার করেছিলেন। চিন্তা করে দেখেন তখন আমাদের রেভিনিউ কি পরিমাণ দরকার, সেই দরকারের সময়টাতে তিনি কম্পিউটারের প্রসারের জন্য ডিউটি, ভ্যাট সমস্ত কিছু তুলে দিলেন। এমনকি আমার মনে আছে আমি চাইনি, তারপরে উনি বললেন না আয়কর শুদ্ধ আমায় মাফ করে দাও। এবং সেই মানুষটি আপনি আমাদের আজকের যে অনলাইন ইন্টারনেটের কথা বলেন সেটির সূচনা কিন্তু ওনার হাতে। যদিও 96-তে উনি ক্ষমতায় আসার আগে আমরা অনলাইন টেস্ট করেছিলাম, কিন্তু আমাদের ভিসেট স্থাপন করা, নীতিমালা স্থাপন করা, ভিসেটের দাম কমানো, এর সামগ্রিক বিষয়গুলো কিন্তু তিনি ক্ষমতায় আসার সাথে সাথেই সেগুলো নির্ধারণ করে দিলেন। সুতরাং এটা আমরা সেকেন্ড ফেজে আসলে বাংলাদেশের মানে টেলিযোগাযোগ মানে যদি বুঝেন তাহলে প্রথমে শুনতে পেলেন আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরের মানুষটিকে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরে 2008-এ তিনি পৃথিবীকে চমকে দিয়ে এবং সমস্ত পৃথিবীকে অবাক করে দিয়ে তিনি ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন। আপনার তো মনেই আছে যে আপনি ডিজিটাল বাংলাদেশের কত ব্যঙ্গ বিদ্রোহ শুনেছেন, কত রকমের হাসি ঠাট্টা তামাশা হয়েছে। ডিজিটাল করে কি হবে, কোনো সময় বিদ্যুৎ চলে যেত, তাদের কুকর্মের জন্য বিদ্যুৎ ছিল না, বলতো হাসিনা চলে গেছে। এই অবস্থাটা থেকে 2009 থেকে তিনি আসলে খুব দৃঢ়তার সাথে হাল ধরেন। এবং আমরা বলতে গেলে এই যে 2020 সালে এসে যখন প্রস্তুতি নিচ্ছি জানুয়ারি থেকে মার্চ, এই সময়টা তো আমরা আসলে কেবলমাত্র ড্রাফটিং টেবিলে আঁকাঝুঁকি করছিলাম যে আমরা মুজিব বর্ষ কেমন করে পালন করব, কেমন করে আমরা জনগণকে সম্পৃক্ত করে একটা উল্লাস করব, আনুষ্ঠানিকতা করব। সেই অবস্থার ভিতর দিয়ে আকস্মিকভাবে আমাদের এসে গেল করোনা। এবং করোনা এসে একটা বিষয় প্রমাণ করে দিল আমার সবকিছু কলাপস করে গেছে এবং একটা জায়গাতে আমার ছাড় দেওয়ার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে আমার ডিজিটাল কানেক্টিভিটি। এবং এখন যদি আপনি বাংলাদেশের যে কোনো লোককে একদম শিশু পর্যন্ত জিজ্ঞেস করেন তোমার সবচেয়ে বড় প্রয়োজন কি, সে সেই মুহূর্তে বলবে যে আমার ইন্টারনেট দাও। প্রত্যন্ত অঞ্চলে স্যার আমরা ঢাকার বাইরের থেকে যে সমস্ত খবর পাই, প্রত্যন্ত অঞ্চলের শিশুরা বিশেষ করে যেই শিক্ষা নিয়ে আপনি কাজ করেছেন এখনো করছেন, সেখানে কিন্তু সবাই প্রথম কথাটি বলে যে আমাদের ব্যান্ডউইথ আরেকটু ভালো হলে দেখিয়ে দিতাম শব্দটি তারা ব্যবহার করে। স্যার আমি আসবো আপনার সঙ্গে, আমাদের সঙ্গে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র তিনি আছেন, তার কাছে আবার একটু যাব। জাহাঙ্গীর ভাই, একটা বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই বছরটিতে যখন বাজেট দিলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এই ছোট্ট একটি করোনা ভাইরাস, বিশ্বের পরিস্থিতি যতই খারাপ হোক কিন্তু বাঙালিদের যে সাহস, বাঙালিরা কখনোই এই ক্ষুদ্র ভাইরাসের কাছে হার মানবে না। আমরা যদি বছর শেষে হিসাবটি করি তাহলে কিন্তু দেখি যে সেই ধারাবাহিকতা, আবার পদ্মা সেতুর ইঙ্গিত কিছুটা আপনি দিচ্ছিলেন তার আগের বক্তব্যে, আপনি বলছিলেন যে সেই ধারাবাহিকতাও কিন্তু আমাদের মাথায় রয়েছে। সব কিছু মিলে এটি একটি দিক। এবং আমরা যদি দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট সহ এশিয়ার প্রেক্ষাপটে আমরা দেখি তাহলে কিন্তু এই কথা বলতেই পারি যে দূরদর্শিতা একটা বড় জিনিস, যেমনটা মোস্তফা জাফর স্যার বলছিলেন। সেই ধারাবাহিকতায় আর কিছু যোগ করার আছে কিনা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কি জানাবেন? হ্যাঁ জাহাঙ্গীর ভাই, যে কথা বলছিলাম যে সেই নেতৃত্বের ধারাবাহিকতা এবং সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই ক্ষুদ্র ভাইরাসের কাছে হার মানবে না বাংলাদেশ। জাহাঙ্গীর ভাই, কোনো কিছু যোগ করার আছে কিনা?
মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে বলেছিল এই করোনা ভাইরাস সহ যে কোনো কিছু মোকাবেলা করার মতন মাননীয় প্রধানমন্ত্রী তার শক্তি, মন মানসিকতা, শ্রদ্ধা, ভক্তি সেটা নিয়ে কিন্তু সে প্রথম পর্যায়ে বলেছিল যে কোনো পর্যায়ে বা মূল্যায়িত করে এই করোনা ভাইরাস থেকে মোকাবেলা করবে। সেটা উনি হয়তো বা প্রথম পর্যায়ে বক্তৃতায় বলেছিল, কিন্তু আজকে আমরা প্রায় এই 9 মাসের মধ্যে দেখেছি বা 10 মাসের মধ্যে যেটা বাস্তবে সেটা একটা রূপরেখা দাঁড়িয়ে করে দিয়ে কিন্তু সারা পৃথিবীর সাথে কিন্তু একটা মডেল হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করতে কিন্তু সক্ষম হয়েছেন। তার যে কোনো ব্যাপারে, যেমন স্বাস্থ্য ক্ষেত্র ধরে এবং আমাদের যে খাদ্য, সবকিছু মিলিয়ে একজন মানুষ পরিপূর্ণতা পাওয়ার জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেই জিনিসটা করেছে। একজন শিশুর জন্মের পর থেকে তার একটা মানুষের কবর পর্যন্ত যা যা প্রয়োজন রাষ্ট্র সরকার যেগুলো পলিসির মাধ্যমে করতে হয় সেই জিনিসটাই কিন্তু উনি নিজেই আমার মনে হয় দেখভাল করেছেন। সেটা আমাদের জাতিগতভাবে বাঙালি সহ সারা পৃথিবীর সব ডিপার্টমেন্টে কিন্তু সেটা অবগত আছেন। সেজন্য আমি মনে করি আমরা যে একজন রাষ্ট্রনায়ক পেয়েছি তার মাধ্যমে যে একটা গরিব দেশকে কিভাবে ধনী করতে হয়, একজন মূর্খ মানুষকে কিভাবে শিক্ষিত করতে হয়, অজানা মানুষকে কিভাবে জানা তৈরি করতে হয়, সেই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীর তার কণ্ঠে এবং তার চেহারা এবং তার জ্ঞানের এবং কাজের মধ্যে সেটা কিন্তু বাস্তবমুখী হয়েছে। যে জায়গায় কঠিন হতে হয়েছে সে জায়গায় কঠিন হয়েছে, যে জায়গায় মানবিক হওয়ার প্রয়োজন ছিল সেটা মানবিক হয়েছে। সে কোন পেশার মানুষকে কোন ধরনের প্যাকেজ দিলে মানুষ তার স্বয়ংসম্পূর্ণতা পাবে সেই কাজটি কিন্তু করেছে। সেই জন্য আমি মনে করি আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক এবং রাজনৈতিক ভাবে যারা অন্যান্যরা ডিস্টার্ব করতে চেয়েছিল, যারা ক্ষতি করতে চেয়েছিল, সরকার এবং রাষ্ট্র জনগণকে যারা ভিখারির দৃষ্টি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, সেই কাজগুলো কিন্তু আমাদের মন্ত্রী পরিষদ এবং মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে কিন্তু সেইগুলো কিন্তু সঠিকভাবে আছে। এবং আপনারা দেখবেন আমাদের প্রচার মাধ্যম, বিভিন্ন টেলিভিশন পত্রিকায় তারাও কিন্তু অসাধারণ ভূমিকাটি পালন করেছেন। সেটাও মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে, গণভবন থেকে কিন্তু সেইগুলো কিন্তু সে দেখেছে। এবং যারা দেশপ্রেমিক মিডিয়া কর্মীরা আছেন এবং সমাজকর্মীরা আছেন, সব বয়সের সব পেশার মানুষকে কিভাবে ঐক্য দিয়ে একটা জাতিকে সামনের দিকে নেওয়া যায়, সেটাই 2020 সালে এই কঠিন সময় থেকেও আমি পৃথিবীর মাঝখানে কয়েকটি দেশে গিয়েছি, গিয়ে দেখেছি তাদের সব তছনছ হয়ে গেছে। অনেক ধনীরা গরিব হয়ে গেছে, অনেক বড় ব্যবসায়ীরা ছোট হয়ে গেছে, সাধারণ মানুষ তার খেটে খাওয়ার জীবনটা থেকে সে বন্ধ হয়ে গেছে। অনেক উন্নত দেশও গিয়েছি মাঝখানে 2-1 বার, সেই হিসাবে গিয়ে বাস্তব মুখে দেখেছি আমাদের দেশের নেত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার অসাধারণের কারুকার্যের মাধ্যমে আমরা কিন্তু কাছে দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু অবস্থানটা সেটা দাঁড়ার মধ্যে কিন্তু আমরা আছি, যে কথাই বলুক আমাদের কিন্তু বাস্তবমুখী সেই জিনিসটা কিন্তু আমরা রূপরেখা দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোস্তফা জব্বার স্যার, একটা বিষয় আপনার কাছে আমার জানা উচিত যে বাংলাদেশটাকে যেভাবে আপনি দেখেছেন, আমি প্রায়শই আপনার সঙ্গে একটা কথা শেয়ার করি যে একটা গ্রেনেড হাতে দিয়ে যে যাও ঝাঁপিয়ে পড়ো যুদ্ধে, মানে হয় মরো নয়তো মারো, এরকম একটা সেই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে যখন আপনার চারদিকে নানাভাবে একটা 50 বছরের একটা বিশাল সম্ভাবনাময় বাংলাদেশকে দেখেন, নিশ্চয়ই অনেক কিছু বলতে ইচ্ছা করে মোস্তফা জব্বার। প্রণব, আসলে আমার আবেগ আপ্লুত হয়ে উঠতে হয়। তার কারণ হচ্ছে 71 সালে আমাদের বয়সের কোটা কত, 15 বছর বয়স থেকে 25-30 বছর বয়স, এর মধ্যেই যারা ছিলাম আমরা তারা মুক্তিযুদ্ধ করতে গিয়েছি। আমরা যারা যুদ্ধ করতে গিয়েছি তারা জীবনে কোনোদিন পুলিশের হাতে ছাড়া আগ্নেয়াস্ত্র চোখে দেখিনি। আমাদের প্রশিক্ষণের মাত্রাটা ছিল কলা ভবনের 4 তলা ইউনিসিতে কিছু গাদা বন্দুক নিয়ে চর্চা করা, এবং বড় দক্ষতা যেটা ছিল সেটা হচ্ছে রাস্তায় স্লোগান দেওয়া, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেই রকম একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী সম্পূর্ণভাবে এইরকম ভাবে শুনে আসছে যে বাঙালি যুদ্ধার জাতি না, এরা ঘর কোনো জাতি, ভেত বাঙ্গাল, এরা কখনো যুদ্ধ করে জিততে পারবে, এদের সাহস নাই, কিছুই নাই, কোনো কিছুই নাই। সেই সময়ে আমার মানে নিজের কথাটা একটু বলি যে আমি যখন যুদ্ধে যাব ডিসাইডেড যাবই, বাবা তখন আপত্তি করছেন, ওই যে বাবার ভয় হচ্ছে যুদ্ধে যাব, মারা তো যাবই, কিন্তু
আমার মা আমার হাতের উপরে হাত রেখে বলে দিলেন, বাবা যে অবস্থায় থাকো যুদ্ধ করে জিতে আসবা। ওই সময় আমি মার দিকে তাকিয়ে বলছিলাম যে মা, যুদ্ধে তো যাব, যুদ্ধে যদি শহীদ হই তাহলে এই দেশটা কার জন্য করে দিয়ে যাব? আমার মা বলেছিলেন আমার নাতি নাতনিদের জন্য। আজকে যখন ৭১ বছর বয়সে এই স্বাধীনতার ৫০ বছরের কাছে বঙ্গবন্ধুর মুজিব শতবর্ষ উদযাপন করতে যাচ্ছি, যখন বাংলাদেশকে এখন পৃথিবীর যে কোনো দেশের সাথে তুলনা করার মতন একটা সাহস পায়। কালকে আমার সাথে কথা হয়েছে আমাদের বাংলাদেশে আসা এই যা সদ্য আগত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে। তিনি যতক্ষণ আমার সাথে কথা বললেন ততক্ষণ বাংলাদেশের প্রশংসাই করলেন। আমি অবাক হয়ে ভাবছিলাম যে এই মানুষটি বাংলাদেশ সম্পর্কে এত কেমন করে জানে, বাংলাদেশের গ্রাম অঞ্চল, বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের এমনকি এই যে কাজী নজরুলের কবিতায় কামাল পাশার আশাটা, এই সব বিষয় নিয়ে। তার মানেটা দ্বারা এই যে আমরা ওই যে সেই বয়সে যে সিদ্ধান্তটা আমরা জাস্ট সাহস করে নিয়েছিলাম। স্যার, এই যে যুদ্ধের কথা আপনি বলছেন এবং তরুণ প্রজন্মের হাতে আমরা যখন দেখি, আমরা মাননীয় আইসিটি উপদেষ্টাকে যখন দেখি, তিনি একেবারে দৃঢ়ভাবে যে কথাগুলো বলেন আমরা পালন করার চেষ্টা করি। আবার রাজনীতিতে তরুণ নেতৃত্বরা যেভাবে এগোচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, সে কথাও প্রশংসা করতেই হয়। আমরা যত কথাই বলি বাংলাদেশ যে একটা সামর্থ্যবান রাষ্ট্র, সেটি কিন্তু বারবার প্রমাণিত হয়। আমাদের সঙ্গে সেই তরুণ নেতৃত্বেরই একজন রয়েছেন। আমরা শেষ করব একেবারে শেষ আয়োজনে। জাহাঙ্গীর আলম, শেষ কথা আপনার, যে আন্তর্জাতিক অঙ্গনে কত কিছুই হলো, তারপরও বাংলাদেশ সবার উপরে। জাহাঙ্গীর আলম, কি যুক্ত করবেন? আনমিউট করে যদি বলেন। আমি আবার বলছি, যেটা বাংলাদেশ সবার উপরে, যেটা বিশ্ব বাজাররা বলছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ব্যাখ্যা করেছেন, অসাধারণ জিনিস, যেটি বাস্তব। তুরস্ক এবং দুবাই সহ আমাদের যেসব মুসলিম দেশগুলো আছে, সেসব দেশগুলো অনেক সময় রাজনৈতিক কারণে কিন্তু আমাদের চাইতে অনেক সময় অনেকটু দূরে ছিল। কারণ আমাদের জামাতপন্থী যারা রাজনীতি করে তারা অনেক সময় আওয়ামী লীগকে এবং সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার করেছে বিশ্ববাজারে। সেটার ফলন কিন্তু আমরা বিভিন্ন যখন মিডল ইস্টের দেশে গিয়েছি তখন কিন্তু সেই জিনিসটা বাধ্য হয়েছি শুনতে এবং প্রমাণ করতে বাধ্য হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারা যে মিথ্যা বলেছে। এই যে যেটা তুরস্কর কথা বলেছিল, তুরস্কের সরকার, জনগণ, তারা কিন্তু বাংলাদেশ এখানে থেকে বসে দেখে। তারা এই যে ভাস্কর্য বলেন, যেটা আমাদের জাতির পিতা, তাদের যে কামাল তেতাই যিনি আছে, ওনাদের জাতির পিতা, এইসব জিনিসগুলো একটা জাতিগত ভাবে সামনের দিকে যে নিয়ে আসার জন্য যে চেষ্টাটা এবং যে বন্ধুত্ব করার জিনিসটা, যেটা কিন্তু তুরস্কর মতন দেশ বাংলাদেশকে সাপোর্ট করেছে। এটা যারা ইসলামিক দল করে তাদেরকে একটু নিজেদেরকে চিন্তা করা উচিত, যেখানে সারা পৃথিবীর যারা মুসলমানদের নিদর্শন নিয়ে চর্চা করে এবং গবেষণা করে, তারাই যেহেতু সাপোর্ট করে। সেই জন্য আমি মনে করি মৌলবাদ ও মিথ্যাবাদী যারা ধর্মের নাম দিয়ে ধর্মকে কলঙ্কিত করে, সেটা করার কোনো পথ থাকবে না। সেটা আমাদের মিডল ইস্টের দেশ ও বন্ধুত্ব দেশগুলো কিন্তু সারা সামনের দিকে এসে সেটা প্রমাণ করে দিয়েছে। সেজন্য আমি মনে করি আমাদের যেটা তুরস্ক, দুবাই, সৌদি আরব এবং পার্শ্ববর্তী যে ভারত এবং নেপাল, ভুটান এবং চায়না, এইসব সব দেশের সাথে কিন্তু বন্ধুত্ব রক্ষা করে, সবার সাথে একটা সুসম্পর্ক রক্ষা করে মুসলমানরা সম্মানে থাকবে, তাদের ধর্মকর্ম কিভাবে পবিত্রতার মধ্যে রাখা যায় সেটার জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছে এবং অন্যান্য ধর্মের মানুষের যেন ভালো থাকে সেজন্য কাজ করছে। সেই জন্য আমি মনে করি আমাদের যে আন্তর্জাতিক বাজার, সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আজকে অর্থনৈতিক এবং সম্মানের মধ্যে, অনেক সময় অর্থনীতি ভালো থাকে, সম্মান থাকে না। আজকে কিন্তু সারা পৃথিবীর মধ্যে বাঙালি জাতিকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে একটি আস্থা এবং সম্মানের জায়গায় নিয়ে আসছে। আমরা দুনিয়ায় অন্য দেশে গেলে যখন বুঝি বাঙালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাচ্ছে, বঙ্গবন্ধুর কন্যা, তখন কিন্তু আমাদেরকে তারা অন্যভাবে একটু সম্মান করে। সেটা বাস্তব, আমাদের মন্ত্রী এবং আমরা সেটা উপলব্ধি করেছি। আমাদের দেশের জনগণও কিন্তু সেটা এখন বুঝতে শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দেশে জনগণ বুঝতে শুরু করেছে এবং এই বুঝতে শেখানোটাই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য কৃতিত্ব। মোস্তফা জব্বার, শেষ কথা হবে আপনার, শেষ কথা, একেবারে বিদায় বছরে কি জানাবেন আপনি আমাদেরকে?
আমি বলবো সেটা হচ্ছে যে প্রণব, প্রকৃতপক্ষে আমরা যে আজকে এই করোনা পরিস্থিতি ডিজিটাল পদ্ধতিতে মোকাবেলা করতে পেরেছি, এটাই কেবল আমাদের গৌরবের বিষয় নয়। আমরা কিন্তু 2009 থেকে যে প্রস্তুতিটা নিয়েছিলাম, আজকে এই যে আকস্মিকভাবে সবার কাছে আমরা ইন্টারনেট পৌঁছে দিচ্ছি, মোবাইল ফোন পৌঁছে দিচ্ছি, ঘটনাটা কিন্তু সুইচ টিপে হয়ে যায় নাই। আমরা এই 12 বছর প্রচন্ড শ্রম দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থাটা তৈরি হয়েছে। এবং আপনি শুনতে খুশি হবেন যে সামনের 2021 সাল আমাদের স্বাধীনতার 50 বছর, এবং এই 21 সালে আমরা যাতে পৃথিবীর মানদণ্ডে উপরে থাকি সেই জন্য যে প্রস্তুতি দরকার, প্রধানমন্ত্রী আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে রেখেছেন। আমরা 5Gর জন্য প্রস্তুত হয়ে বসে আছি। সারা বাংলাদেশে সর্বত্র 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে 4G অ্যাভেলেবল হবে না। আপনি যে শিশুর কথা বলেছেন, এই শিশুর হাতে আমি ডিজিটাল বই পৌঁছে দেবো, সেই প্রতিশ্রুতি নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী এবং মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। আবারও দেখা হবে নতুন বছরে, তার আগে জানিয়ে রাখতে চাই শুভ নববর্ষ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন প্রিয় এটি নিউজের পর্দায়।